নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন শ্রুতি পুস্তক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কালের মন্দিরা, আজ দ্বিতীয় পর্ব। চতুর্থ পরিচ্ছেদ, প্রাসাদ শিখরে। আকাশে প্রায় পূর্ণাবয়ব চন্দ্র। চন্দ্রালোকে কপোতকূট নগর অতি সুন্দর দেখাইতেছিল। বিটঙ্ক রাজ্যটি পারিপার্শ্বিক ভূখণ্ড হইতে উচ্চে মালভূমির উপর প্রতিষ্ঠিত। মালভূমিও সমতল নয়, তরঙ্গায়িত হইয়া প্রান্ত হইতে যতই কেন্দ্রের দিকে গিয়াছে ততই উচ্চ হইয়াছে। কেন্দ্রস্থলে কপোতকূট নগর। রাজ্যের সর্বোচ্চ শিখরের উপর অধিষ্ঠিত বলিয়াই বোধহয় ইহার নাম কপোতকূট। নগরটি রাজ্যের ক্ষুদ্র সংস্করণ, কোথাও সমভূমি নয়, চারিদিকে উচ্চ প্রাকারের দৃঢ় পরিবেষ্টনী, তন্মধ্যে মহেশ্বরের জটাজাল বিদ্ধ চন্দ্রকলার ন্যায় অপূর্ব সুন্দর নগর শোভা পাইতেছে। বসন্ত রজনীতে চন্দ্রবাষ্পাচ্ছন্ন দীপালোকিত নগরের সৌন্দর্য শতগুণ বর্ধিত হইয়াছিল। পথগুলি আঁকা বাঁকা, দুই পার্শ্বে পাষাণ নির্মিত হর্ম্য, মাঝে মাঝে প্রমোদ বন। পথের সন্ধিস্থলে জলাধারের মধ্যবর্তী গোমুখ হইতে প্রস্রবণ ঝরিয়া পড়িতেছে। উল্কাধারিণী পাষাণ বনদেবীর মূর্তি রাজপথে আলোক বিকীর্ণ করিতেছে। বহু নাগরিক নাগরিকা বিচিত্র বেশ প্রসাধনে সজ্জিত হইয়া ইতস্তত বিচরণ করিতেছে। স্নিগ্ধ জ্যোৎস্না নিষিক্ত বায়ু সেবন করিয়া দিবসের তাপ গ্লানি দূর করিতেছে। প্রমোদ বন হইতে কখনো বংশী রব উঠিতেছে, কোথাও লতা নিকুঞ্জ হইতে মৃদু জল্পিত প্রণয় কূজন ও অস্ফুট কলহাস্য উত্থিত হইতেছে। কঙ্কন মঞ্জিরের ঝঙ্কার কখনো কৌতুকে উল্লসিত হইয়া উঠিতেছে, কখনো আবেশে মদালস হইয়া পড়িতেছে। কপোতকূটে কপোত মিথুনের অভাব নাই। নগরীর একটি পথ দীপমালায় উজ্জ্বল। বিলাসিনী নাগরিকার ন্যায় রাত্রিকালেই এই পথের শোভা অধিক, কারণ প্রধানত ইহা বিলাসের কেন্দ্র। পথের দুই পাশে অগণিত বিপণী, কোন বিপণীতে কেশর সুরভিত তাম্বুল বিক্রয় হইতেছে। বিক্রেত্রী রক্তাধরা চঞ্চলাক্ষী যুবতী। ক্রেতার অপ্রতুল নাই, রূপশিখাকৃষ্ট নাগরিকগণ চারিদিকে ভিড় করিয়া আছে। চপল পরিহাস, সরস ইঙ্গিত, লোল কটাক্ষের বিনিময়ে চলিতেছে। যে পসারিণী যত সুন্দরী ও রসিকা, তাহার পণ্য তত অধিক বিক্রয় হইতেছে। বিপণীর ফাঁকে ফাঁকে মদিরাগৃহ। পিপাসু নাগরিকগণ সেখানে গিয়া নিজ নিজ রুচি অনুসারে গৌড়ী মাধ্যি পান করিতেছে। আসবে যাহাদের রুচি নাই, তাহারা কপিত্থ সুবাসিত তক্র বা ফলাম্ল রস সেবন করিয়া শরীর শীতল করিতেছে। মদিরাগৃহের অভ্যন্তরে বহু কক্ষ, কক্ষগুলি সুসজ্জিত। তাহাতে আস্তরণের উপর বসিয়া ধনী বণিক পুত্রগণ দ্যুত ক্রীড়া করিতেছে। কোন কক্ষে মৃদঙ্গ সপ্তস্বরা সহযোগে সঙ্গীতের চর্চা হইতেছে। মদিরাগৃহের কিঙ্করীগণ চষক ও ভৃঙ্গার হস্তে সকলকে আসব যোগাইতেছে। নগর নারীদের গৃহদ্বারে পুষ্পমালা দুলিতেছে। অভ্যন্তর হইতে মৃদু রক্তাভ আলোক রশ্মি ও যন্ত্রের স্বপ্ন মদির নিক্কণ পথচারীকে উন্মন করিয়া তুলিতেছে। পথে সুখান্বেষী নাগরিকের মন্থর যাতায়াত
কুসুমের মদমোহিত গন্ধ, প্রসাধন ও ভূষণাদির বৈচিত্র্য, ক্বচিৎ কৌতুক বিগলিতা নারীর কণ্ঠ হইতে বিচ্ছুরিত হাস্য, ক্বচিৎ কলহের কর্কশ রূঢ় স্বর, এইসব মিলিয়া এক অপূর্ব সম্মোহন সৃষ্টি করিয়াছে। বিলাস বিহ্বলতার আবর্ত হইতে দূরে নগরের আর একটি কেন্দ্র রাজপুরী। পূর্বেই বলিয়াছি, নগর সর্বত্র সমভূমি নয়, কোথাও উচ্চ কোথাও নীচ। যে ভূমির উপর রাজপুরী অবস্থিত তাহা নগরীর মধ্যে সর্বোচ্চ। নগরীতে প্রবেশ করিয়া চক্ষু তুলিলেই সর্বাগ্রে রাজপুরীর ভীমকান্তি আয়তন চোখে পড়ে, মনে হয় কপোতকুট দুর্গের মধ্যস্থলে আর একটি দুর্গ সগর্বে মাথা তুলিয়া আছে। প্রথমে প্রাকার বেষ্টন, স্থূল চতুষ্কোণ প্রস্তরে নির্মিত, প্রস্থে ১০ হস্ত, দৈর্ঘ্যে প্রায় অর্ধক্রোশ, বলয়ের ন্যায় চক্রাকারে পুরো ভূমিকে আবদ্ধ করিয়া রাখিয়াছে। প্রাকারের অভ্যন্তরে সুড়ঙ্গ আছে, কিন্তু সে কথা পরে হইবে। নগরীর প্রধান পথ যেখানে আসিয়া প্রাকার স্পর্শ করিয়াছে সেইখানে উচ্চ তোরণ দ্বার। ইহাই রাজপুরী হইতে আগম নিগমের একমাত্র পথ। শলাকাকণ্টকিত লৌহের বিশাল কবাট, দুই পাশে স্থূল বর্তুল তোরণ স্তম্ভ, তোরণ স্তম্ভের অভ্যন্তরে প্রতিহার গৃহ। শূলহস্ত প্রতিহার দিবারাত্র তোরণ পাহারা দিতেছে। তোরণ অতিক্রম করিয়া সম্মুখেই সভাগৃহ, তাহার পশ্চাতে মন্ত্রগৃহ, অতঃপর দক্ষিণে বামে বহু ভবন, কোষাগার, আয়ুধ গৃহ, যন্ত্রভবন, কাছাকাছি হইলেও প্রত্যেকটি স্বতন্ত্র দণ্ডায়মান। মধ্যস্থলে রাজ অবরোধের মর্মর নির্মিত ত্রিভূমক প্রাসাদ, ৭ কৌটার মধ্যস্থিত মুক্তিক ৭০০ রাক্ষসীর বিনিদ্র সতর্কতা যেন নিরন্তর তাহাকে ঘিরিয়া আছে। দ্বারে দ্বারে যবনী প্রতিহারীর পাহারা। এই ত্রিভূমক প্রাসাদের উন্মুক্ত ছাদে পুষ্পাকীর্ণ কোমল পক্ষল আস্তরণের উপর অর্ধশয়ান হইয়া রাজকুমারী রট্টা যশোধরা প্রিয় সখী সুগোপার সহিত কথা কহিতেছিলেন। কথা এমন কিছু নয়, আকাশের দিকে চাহিয়া অলস কণ্ঠে দু একটি তুচ্ছ উক্তি, তারপর নীরবতা, আবার দু একটি তুচ্ছ কথা, এমনিভাবে আলাপ চলিতেছিল। যেখানে মনের মধ্যে বিচ্ছেদ নাই, সেখানে অবিচ্ছেদ কথা বলার প্রয়োজন হয় না। প্রপাপালিকা সুগোপার সঙ্গে পাঠকের পরিচয় আছে। কুমারী রট্টা যশোধরাকেও তিনি দেখিয়াছেন, হয়তো চিনিতে পারেন নাই। যে কিশোর কার্তিকেয় বিদ্যুতের মতো সুগোপার জলসত্রে দেখা দিয়াছিলেন, যাহার অশ্ব চুরি করিয়া চিত্রক পলায়ন করিয়াছিল, তিনি আর কেহ নহেন, মৃগয়া বেশধারিণী রাজনন্দিনী রট্টা। হুনদহিতা পুরুষ বেশে মৃগয়া করিতে ভালোবাসিতেন। কবি কালিদাস বলিয়াছেন, বলকল পরিধান করিলে সুন্দরী তন্নীকে অধিক সুন্দর দেখায়। হয়তো দেখায়, আমরা কখনো পরীক্ষা করিয়া দেখি নাই। কিন্তু যোদ্ধ্রীবেশ ধারণ করিলে রূপসীর রূপ বর্ধিত হয়, এ কথা স্বীকার করিতে পারিব না। ভালো দেখাইতে পারে, কিন্তু অধিক সুন্দর দেখায় না। আমরা বলিব, কুমারী রট্টার মতো যিনি তন্নী ও সুন্দরী, যাহার বয়স 18 বৎসর, তিনি অলৌকগুচ্ছ কুন্দকলি দ্বারা অনুবিদ্ধ করুন, লধ্র রেণু দিয়া মুখের পাণ্ডুশ্রী আনয়ন করুন, চূড়া পাশে নবকুরুবক ধারণ করুন, কর্ণে শিরীষ পুষ্পের অবতংশ দুলাইয়া দিন, হৃৎস্পন্দনের তালে যুথি কঞ্চুক নৃত্য করিতে থাকুক, নিবিবন্ধে কর্ণিকার কাঞ্চি মূর্ছিত হইয়া থাক। লোভী পুরুষ তো দূরের কথা, অনসুয়া সখীরাও ফিরিয়া ফিরিয়া সে রূপ দেখিবে। তেমনি পুষ্পাভরণ ভূষিতা রট্টার পানে সখী সুগোপাও থাকিয়া থাকিয়া বিমুগ্ধ নেত্রে চাহিতেছিল। দুই সখীর মধ্যে গভীর ভালোবাসা। রাজকন্যাও যখন সুগোপার পানে তাহার অলস নেত্র ফিরাইতেছিলেন, তখন তাহার হিমকর স্নিগ্ধ দৃষ্টি অকারণেই সখীকে প্রীতির রসে অভিষিক্ত করিয়া দিতেছিল। দুইজনে আশৈশব খেলার সাথী,
যৌবনে এই প্রীতি আরও গাঢ় হইয়াছিল। সুগোপার স্বামী সংসার সবই ছিল, কিন্তু তাহার জীবন আবর্তিত হইত রট্টাকে কেন্দ্র করিয়া। আর বিশাল রাজ অবরোধের মধ্যে একাকিনী কুমারী রট্টা, তিনিও এই বাল্যসখীকে একান্ত আপনার জানিয়া বুকে টানিয়া লইয়াছিলেন। তবু রাজকন্যার সহিত প্রপাপালিকার ভালোবাসা বিস্ময়কর মনে হইতে পারে, কিন্তু এতই কি বিস্ময়কর? রাজায় রাজায় কি প্রণয় হয়? রাজকুমারীর সহিত রাজকুমারীর প্রণয় হয়? হয়তো হয়, কিন্তু তাহা বড় দুর্লভ। যেখানে অবস্থার তারতম্য আছে, সেইখানেই প্রকৃত ভালোবাসা জন্মে। নির্ঝরের জল পর্বত শিখর হইতে গভীর খাদে ঝাঁপাইয়া পড়ে, উচ্চাভিলাষী ধূম নিম্ন হইতে ঊর্ধ্বে আকাশে উত্থিত হয়, ইহাই স্বাভাবিক। তাহা ছাড়া রট্টার ধমনীতে হুন রক্ত আভিজাত্যের প্রভেদ স্বীকার করিত না। হুন বর্বর হোক, সে আভিজাত্যের উপাসক নয়, শক্তির উপাসক। রট্টা এক মুঠি মল্লিকা ফুল আস্তরণ হইতে তুলিয়া লইয়া আঘ্রাণ গ্রহণ করিলেন। তারপর চাঁদের দিকে চাহিয়া বলিলেন, মধু ঋতু তো শেষ হইতে চলিল, এবার ফুলও ফুরাইবে। সুগোপা, তখন তুই কি করিবি? রট্টার বাম কর্ণ হইতে শিরীষ পুষ্পের ঝুমকা খুলিয়া গিয়াছিল। সুগোপা উঠিয়া সযত্নে সেটি পরাইয়া দিল। মুকুরের মতো ললাট হইতে দু একটি চূর্ণ কুন্তল সরাইয়া দিয়া বলিল, ফুল যখন ফুরাইবে তখন চন্দন দিয়া তোমাকে সাজাইব। চুলে স্নিগ্ধ স্নান কষায় মাখিয়া কর্পূর সুবাসিত জলে ধারাযন্ত্রে তুমি স্নান করিবে। আমি তোমার মুখে চন্দনের তিলক, বুকে চন্দনের পত্র লেখা আঁকিয়া দিব। সিক্ত উশিরের পাখা দিয়া তোমাকে ব্যজন করিব। সখী, তবু কি তোমার দেহের তাপ জুড়াইবে না? সুগোপার মুখে একটু চাপা হাসি। হাসির গূঢ় ইঙ্গিত রট্টা বুঝিলেন। পুষ্পমুষ্টি সুগোপার গায়ে ছুঁড়িয়া দিয়া বলিলেন, তোর পাখার বাতাসে আমার দেহের তাপ জুড়াইবে কেন? সুগোপা বলিল, যাহার পাখার বাতাসে অঙ্গ শীতল হইত তিনি তো আসিয়াছিলেন, তুমি যে হাসিয়াই তাহাকে বিদায় করিয়া দিলে। রট্টা ক্ষণকাল নীরব রহিলেন, তারপর হঠাৎ হাসিয়া উঠিয়া বলিলেন, সুগোপা, সত্য বল দেখি, গুর্জরের রাজকুমারের গলায় বরমাল্য দিলে তুই সুখী হইতিস? এইখানে পূর্বতন প্রসঙ্গ কিছু বলা প্রয়োজন। ইদানিং মহারাজ রট্ট ধর্মাদিত্য ঐহিক বিষয়ে কিছু অধিক অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলেন। রাজকার্যে তিনি বড় একটা হস্তক্ষেপ করিতেন না, কিন্তু কয়েক মাস পূর্বে একান্ত মনে ধর্মচর্চা করিতে করিতে তিনি সহসা উদ্বিগ্ন হইয়া লক্ষ্য করিলেন যে তাঁহার কন্যার যৌবনকাল উপস্থিত হইয়াছে। এরূপ লক্ষ্য করিবার কারণ ঘটিয়াছিল। রট্ট যখন 25 বৎসর পূর্বে এই রাজ্য বিজয় করেন, তখন তাহার এক সহকারী যোদ্ধা ছিল, তাহার নাম তুষ্ফান। তুষ্ফান তাহার বীর্য এবং বাহুবল দ্বারা রট্টকে বহু প্রকার সাহায্য করিয়াছিল, এমনকি ভূতপূর্ব রাজাকে ধৃত করিয়া সেই স্বহস্তে তাহার মুণ্ডচ্ছেদ করিয়াছিল। তাই রাজ্য কবলীকৃত হইলে রট্ট তুষ্ট হইয়া রাজ্যের সীমান্তস্থিত চষ্টন নামক প্রধান গিরিদুর্গ তাহাকে অর্পণ করেন। পদমর্যাদায় রাজার পরেই তাহার স্থান নির্দিষ্ট হয়। তাহার পর বহু বর্ষ অতীত হইয়াছে, তুষ্ফানের মৃত্যু হইয়াছে। তাহার পুত্র কিরাত এখন চষ্টন দুর্গের অধিপতি। কিরাত সুদর্শন যুবা, কিন্তু কুটিল ও নিষ্ঠুর বলিয়া তাহার কুখ্যাতি ছিল। লোকে বলিত, হুন রক্তই তাহার দেহে প্রাধান্য লাভ করিয়াছে। এই কিরাত একদা নবযৌবনা তেজস্বিনী রট্টাকে দেখিয়া মজিল। অন্য কেউ হইলে হয়তো নিজ স্পর্ধায় ভীত হইয়া পলায়ন করিত, কিন্তু কিরাত নিজ দুর্গ ছাড়িয়া কপোতকূটে আসিয়া বসিল। রাজসভায় নিত্য যাতায়াতে কুমারীর সহিত প্রত্যহই তাহার সাক্ষাৎ হয়। সুমিষ্ট ভাষণে কিরাত যেমন পটু, আবার মৃগয়াদি পুরুষোচিত ক্রীড়ায় তেমনই দক্ষ। মৃগয়ায় সে রাজকুমারীর নিত্য পার্শ্বচর হইয়া উঠিল। তাহার অভিপ্রায় বুঝিতে রাজকুমারীর বাকি রহিল না।
হুনকন্যা শিশুকাল হইতে অন্তঃপুরের নীড় ছাড়িয়া মুক্ত আকাশে বিচরণ করিতে অভ্যস্ত, তাই তাহার বুদ্ধিও একটি অনবগুণ্ঠিত স্বচ্ছতা লাভ করিয়াছিল। মৃগয়াকালে তিনি কিরাতের অব্যর্থ লক্ষ্যের প্রশংসা করিলেন, উদ্যান বাটিকায় তাহার সরস চাটু বচনে হাস্য করিলেন, কিন্তু তাহার প্রশংসা দৃষ্টি মোহমুক্ত হইয়াই রহিল। হাসিতে অধর রাগ ভিন্ন অন্য কোন রাগ রক্তিমা ফুটিল না। কিরাত অনুভব করিল রাজকন্যা সর্বদাই তাহাকে মনে মনে বিচার করিতেছেন, তুলাদণ্ডে ওজন করিতেছেন। তাহার দুর্দম অভিপ্সা আরো প্রবল ও ব্যক্ত হইয়া উঠিল। নগরে এই কথা লইয়া লোফালুফি আরম্ভ হইল। সচিব ও সভাসদগণ পূর্বেই ইহা লক্ষ্য করিয়াছিলেন, সর্বশেষে রাজাও লক্ষ্য করিলেন। রাজা প্রথমে বিস্মিত হইলেন, তারপর সচিবদের ডাকিয়া পরামর্শ করিলেন। উদ্ধত প্রকৃতির কিরাতের প্রতি কেহই সন্তুষ্ট ছিলেন না। তাহারা মত দিলেন, একজন সামন্তপুত্রের সহিত রাজকন্যার বিবাহ হইতে পারে না, বিশেষত যখন কুমারী রাজ্যের উত্তরাধিকারিণী। তাহাতে রাজবংশার মর্যাদার হানি হইবে। বরং নিজ অধিকার সুপ্রতিষ্ঠিত করিবার জন্য অন্যান্য রাজবংশের সহিত সম্বন্ধ স্থাপন করা কর্তব্য। মিত্র যদি সম্বন্ধী হয়, তাহা হইলে বিপৎকালে সাহায্য প্রাপ্তি বিষয়ে কোনো সংশয় থাকে না। সচিবদের মন্ত্রণাই মহারাজের মনোপুত হইল। তিনি রাজসভায় কিরাতকে মৃদু ভর্ৎসনা করিয়া জানাইলেন যে নিজ দুর্গাধিকার ত্যাগ করিয়া দীর্ঘকাল রাজধানীতে বিলাস ব্যসনে কালক্ষেপ করা তাহার পক্ষে অশোভন। কিরাত কিছুক্ষণ স্থির নেত্রে মহারাজের মুখের পানে চাহিয়া রহিল, তারপর বাং নিষ্পত্তি না করিয়া সভা ত্যাগ করিল। অব্যবহিত পরে সে অশ্বপৃষ্ঠে কপোতকুট ছাড়িয়া নিজ দুর্গে ফিরিয়া গেল। কিরাতকে বিদায় করিয়া মহারাজ প্রাপ্ত যৌবন কন্যার বিবাহের কথা চিন্তা করিতে বসিলেন। জীবন অনিত্য, তাহার মৃত্যুর পূর্বে রট্টার বিবাহ না হইলে সিংহাসনের উত্তরাধিকার লইয়া নিশ্চয় গণ্ডগোল বাঁধিবে। মন্ত্রীদের সহিত আলোচনার পর স্থির হইল, মিত্র গুর্জর রাজের দ্বিতীয় পুত্র কুমার ভট্টারক বারণবর্মা মহাখ্যাতিমান বীর পুরুষ, তাহার নামে নিমন্ত্রণপত্র প্রেরিত হোক। তিনি আসিয়া কিছুকাল বিটঙ্ক রাজ্যে অবস্থান করুন। তারপর রাজকন্যার সহিত সাক্ষাৎ ঘটিলে উভয়ের মনোভাব বুঝিয়া যথাকর্তব্য নিরূপণ করা যাইবে। সাড়ম্বর নিমন্ত্রণ লিপি যথাকালে প্রেরিত হইল। অবশ্য তাহাতে বিবাহের কোনো উল্লেখ রহিল না, কিন্তু মনোগত অভিপ্রায় গুর্জর রাজ বুঝিলেন। রাজনীতির ক্ষেত্রে পরিষ্কার করিয়া কথা বলিবার রীতি কোনো কালেই ছিল না। অনতিকাল পরে গুর্জরের বারণবর্মা মহাসমারোহে আসিয়া উপস্থিত হইলেন। রট্টার সহিত রাজসভায় তাহার সাক্ষাৎকার ঘটিল। প্রথম দর্শনে রট্টা স্তম্ভিত হইয়া গেলেন। কুমার ভট্টারক বারণবর্মার মূর্তি বিরচিত বটে, দৈর্ঘ্যে ও প্রস্থে প্রায় সমান, সম্মুখে উদর ও পশ্চাতে নিতম্ব রণভেরীর ন্যায় উচ্চ, মুখমণ্ডলে বিশাল গুম্ফ ও ভ্রুযুগল প্রায় তুল্য রোমশ। তাহাকে দেখিয়া গুর্জর দেশীয় খ্যাতনামা হস্তির কথা স্মরণ হয়। রট্টা ক্ষণকাল বিস্ফারিত নয়নে তাহার পানে চাহিয়া থাকিয়া ছিন্ন বল্লরীর মতো সভাস্থলেই হাসিয়া লুটাইয়া পড়িলেন। বিবাহের প্রসঙ্গ এইখানেই শেষ হইল। ক্ষুণ্ণ বারণবর্মা পরদিনই স্বরাজ্যে ফিরিয়া গেলেন। সুগোপা সখীসুলভ চপলতায় রট্টাকে এই ঘটনার ইঙ্গিত করিয়া পরিহাস করিয়াছিল। এখন রট্টার প্রশ্নের উত্তরে সে বলিল, আমার কথা ছাড়িয়া দাও, স্বয়ং দেবরাজ ইন্দ্রের গলায় মালা দিলেও আমি সুখী হইব না, কিন্তু আমার কথা ভাবিলে তো চলিবে না। রট্টা বলিলেন, তবে কাহার কথা ভাবিব? নিজের কথা। এই যে দেবভোগ্য যৌবন, এ কি ফুলচন্দন দিয়া সাজাইয়া শুধু আমিই দেখিব? দেবতার ভোগে লাগিবে না? আমার যৌবন আমি সঞ্চয় করিয়া রাখিব, কাহাকেও ভোগ করিতে দিব কেন? সুগোপা হাসিল। সখী, বিধিপ্রেরিত ভোক্তা যেদিন আসিবে
সেদিন কিছুই সঞ্চয় করিয়া রাখিতে পারিবে না, তনুমন সমস্তই তাঁর পায়ে সমর্পণ করিবে। তুই না হয় মালাকরের পায়ে তনুমন সমর্পণ করিয়াছিস, তাই বলিয়া কি সকলেরই একটি মালাকর চাই? চাই বই কি সখী, মালাকর নহিলে নারীর যৌবন নিকুঞ্জে ফুল ফুটাইবে কে? রট্টা আর কোনো কথা না বলিয়া স্মিত মুখে আকাশের পানে চাহিলেন। চক্ষু দুটি তন্দ্রাচ্ছন্ন, যেন কোন অনাগত ভবিষ্যতের স্বপ্ন দেখিতেছে। সুগোপা কিয়ৎকাল নীরব থাকিয়া শেষে নিঃশ্বাস ফেলিয়া বলিল, মহারাজ যে কি করিতেছেন তিনিই জানেন। হঠাৎ কাহাকেও কিছু না বলিয়া চষ্টন দুর্গে গিয়া বসিয়া আছেন। এদিকে বসন্ত ঋতু নিঃশেষ হইয়া আসিল। কি জন্য গিয়াছেন তুমি কিছু জানো? রট্টা বলিলেন, চষ্টনের দুর্গাধিপ কিরাত পত্র লিখিয়াছিল কয়েকটি চৈনিক শ্রমণ বুদ্ধের পবিত্র বিহারভূমি দর্শন করিবার মানসে ভারতে আসিয়াছেন, তাহারা পাটলিপুত্র যাইবেন, পথে কয়েকদিনের জন্য চষ্টন দুর্গে বিশ্রাম করিতেছেন। তাই শুনিয়া মহারাজ অর্হৎ সন্দর্শনে গিয়াছেন। সুগোপা মাথা নাড়িয়া বলিল, বিশ্বাস হয় না। কিরাতটা মহাধূর্ত, ছল করিয়া মহারাজকে নিজ দুর্গে লইয়া গিয়াছে, নিশ্চয় কোনো দুরভিসন্ধি আছে। হয়তো নিভৃতে পাইয়া চাটুবাক্যে মহারাজকে দ্রবীভূত করিয়া তোমার পানি প্রার্থনা করিবে। তুই কিরাতকে দেখিতে পারিস না? তা পারি না, শুনিয়াছি এই বয়সেই সে ঘোর অত্যাচারী, অতিশয় দুর্জন। শিকারে কিন্তু তার অব্যর্থ লক্ষ্য। অব্যর্থ লক্ষ্য হইলেই সজ্জন হয় না। বাজ পাখি কি সজ্জন? কিরাত চমৎকার মিষ্ট কথা বলিতে পারে। যে পুরুষ মিষ্ট কথা বলে তাহাকে বিশ্বাস করিতে নাই। তোর মালাকর বুঝি তোকে কেবলই গালি দেয়? সুগোপা দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিল, পরিহাস নয়। কিরাত তোমার পায়ের দিকে তাকাইবার যোগ্য নয়, কিন্তু সে তোমাকে পাইবার আকাঙ্ক্ষা পোষণ করে। আমি জানি তোমার জন্য সে পাগল। রট্টা অল্প হাসিলেন, তারপর গম্ভীর হইয়া বলিলেন, শুধু আমার জন্য নয় সুগোপা, এই বিটঙ্ক রাজ্যটার জন্যও সে পাগল। কিন্তু ও কথা যাক, রাত্রি গভীর হইয়াছে, তুই এবার গৃহে যা। তাই যাই, তুমিও ক্লান্ত হইয়াছ। একে সারাদিন বনে বনে মৃগয়া, তার উপর চোরের উৎপাত, জলসত্র হইতে এতটা পথ হাঁটিয়া আসিতে হইয়াছে। মানুষ ঘোড়া চুরি করে এমন কথা জন্মে শুনি নাই। আর কি স্পর্ধা, রাজকন্যার ঘোড়া চুরি! দেখিয়াই বুঝিয়াছিলাম লোকটা ভালো নয়। নিজের লাঞ্ছনার কথা স্মরণ করিয়া সুগোপার রাগ একটু বাড়িল। দুর্বৃত্ত বিদেশী তস্কর, এখন যদি তাহাকে একবার পাই। কি করিস? শুলে দি। আমিও। এখন যা, চোরের উপর রাগ করিয়া পতিদেবতাকে আর কষ্ট দিস না। সে হয়তো হাঁ করিয়া তোর পথ চাহিয়া আছে, ভাবিতেছে তোকেও চোরে চুরি করিয়া লইয়া গিয়াছে। মালাকরের সে ভয় নাই, তিনি জানেন আমাকে চুরি করিতে পারে এমন চোর জন্মায় নাই। তিনি এখন কোন সৌণ্ডিকালয় পড়িয়া অপ্সরী কিন্নরীর স্বপ্ন দেখিতেছেন। যাই, তাহাকে খুঁজিয়া লইয়া গৃহে ফিরিতে হইবে তো। প্রত্যহই বুঝি তাই করিতে হয়? হ্যাঁ। সুগোপা মৃদু হাসিল। মালাকর লোকটি মন্দ নয়, আমাকে ভালোও বাসে, কিন্তু মদিরা সুন্দরীর প্রতি প্রেম কিছু অধিক। যাই, সপত্নী গৃহ হইতে পতিদেবতাকে উদ্ধার করিয়া নিজ গৃহে আনি গিয়া। হাসিতে হাসিতে সুগোপা বিদায় লইল। তখন মধ্যরাত্রি হইতে অধিক বিলম্ব নাই। পঞ্চম পরিচ্ছেদ। মদিরা ভবন। রাজপুরী হইতে বাহির হইতে গিয়া সুগোপা দেখিল তোরণোদ্বার বন্ধ হইয়া গিয়াছে। এমন প্রায়ই ঘটে, সেজন্য সুগোপার গতিবিধি বাধাপ্রাপ্ত হয় না। সে প্রতিহারকে গুপ্তদ্বার খুলিয়া দিতে বলিল। কোনো অজ্ঞাত কারণে প্রতিহারের মনে তখন কিঞ্চিৎ রসসঞ্চার হইয়াছিল। সে নিজের দ্বিধা বিভক্ত চাপদাড়িতে মোচড় দিয়া
একটা আদি রসাশ্রিত রসিকতা করিয়া ফেলিল। সুগোপাও ঝাঁঝালো উত্তর দিল। সেকালে আদিরসটা গোরক্ত ব্রহ্মরক্তের মতো অমেধ্য বিবেচিত হইত না। তোরণের কবাটে একটি চতুষ্কোণ দ্বার ছিল, বাহির হইতে চোখে পড়িত না। সুগোপার ধমক খাইয়া প্রতিহার তাহা খুলিয়া দিল, বলিল, ভালো কথা, দেবদহিতার ঘোড়াটা মন্দুরায় ফিরিয়া আসিয়াছে। সবিস্ময়ে সুগোপা বলিল, সে কি, আর চোর? মুন্ড নাড়িয়া প্রতিহার বলিল, চোর ফিরিয়া আসে নাই। তুমি নিপাত যাও। দেবদহিতাকে সংবাদ পাঠাইয়াছ? যবনীর মুখে দেবদহিতার নিকট সংবাদ গিয়াছে, এতক্ষণে তিনি পাইয়া থাকিবেন। সুগোপা অনিশ্চিত মনে ক্ষণেক চিন্তা করিল, তারপর সন্তর্পণে ক্ষুদ্র দ্বার দিয়া বাহির হইবার উপক্রম করিল। প্রতিহার কৌতুক সহকারে বলিল, এত রাত্রে কি চোরের সন্ধানে চলিলে? হ্যাঁ। প্রতিহার নিঃশ্বাস ফেলিল। ভাগ্যবান চোর, দেখা হইলে তাহাকে আমার কাছে পাঠাইয়া দিও। তাই দিব। চোরের সংসর্গে রাত্রিবাস করিলে তোমার রস কমিতে পারে। সুগোপা দ্বার উত্তীর্ণ হইল। প্রতিহার ছাড়িবার পাত্র নয়, সে উত্তর দিবার জন্য দ্বার পথে মুখ বাড়াইল, কিন্তু সুগোপা তাহার মুখের উপর সজোরে কবাট ঠেলিয়া দিয়া হাসিতে হাসিতে নগরের দিকে চলিতে আরম্ভ করিল। সুগোপা যতক্ষণ মদিরাগৃহে পতি অন্বেষণ করিয়া বেড়াইতেছে, সেই অবকাশে আমরা চিত্রকের নিকট ফিরিয়া যাই। কপোতকূটে প্রবেশ করিয়া চিত্রক উৎসুক নেত্রে চারিদিকে চাহিতে চাহিতে চলিল। নগরীর শোভা দেখিবার আগ্রহ তাহার বিশেষ ছিল না। প্রথমে খুন নিবৃত্তি করিতে হইবে। প্রায় এক অহোরাত্র কিছু আহার হয় নাই। কটিবন্ধন দৃঢ় করিয়া জঠরাগ্নিকে দীর্ঘকাল ঠেকাইয়া রাখা যায় না। ক্লেশ যাহা অবশ্যম্ভাবী তাহা সহ্য করিতে হইয়াছে, কিন্তু দ্যুত প্রসাদাৎ এখন আর ক্ষুধার জ্বালা সহ্য করিবার প্রয়োজন নাই। পথে চলিতে চলিতে শীঘ্রই একটি মোদক ভাণ্ডার তাহার চোখে পড়িল। থরে থরে বহুবিধ পক্কান্ন সজ্জিত রহিয়াছে। পিষ্টক, লড্ডু, ক্ষীর, দধি, কোন বস্তুরই অভাব নাই। মেদমসৃণ দেহ মোদক বসিয়া দীর্ঘ খর্জুর শাখা দ্বারা মক্ষিকা তাড়াইতেছে। মোদকালয়ে বসিয়া চিত্রক উদর পূর্ণ করিয়া আহার করিল। একটি বালক পথে দাঁড়াইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে মিষ্টান্ন নিরীক্ষণ করিতেছিল। চিত্রক তাহাকে ডাকিয়া একটি লড্ডু দিল। উৎফুল্ল বালক লড্ডু খাইতে খাইতে প্রস্থান করিলে পর সে জল পান করিয়া গাত্রোত্থান করিল। ভোজ্যের মূল্যস্বরূপ শশীশেখরের থলি হইতে একটি ক্ষুদ্র মুদ্রা লইয়া মোদককে দিল। তারপর তৃপ্তিমন্থর পদে আবার পথে আসিয়া দাঁড়াইল। গৃহদ্বারে তখন দুই একটি বর্তিকা জ্বলিতে আরম্ভ করিয়াছে। গৃহস্থের শুদ্ধান্তপুর হইতে ধূপ কালাগুরুর গন্ধ বাতাসে ভাসিতেছে। প্রদীপহস্তা পুরো নারীগণ বদ্ধাঞ্জলি হইয়া গৃহদেবতার অর্চনা করিতেছে। ক্বচিৎ দেবমন্দির হইতে আরতির শঙ্খ ঘণ্টাধ্বনি উত্থিত হইতেছে। দিবাবসানের বৈরাগ্য মুহূর্তে নগরী যেন ক্ষণকালের জন্য যোগিনী মূর্তি ধারণ করিয়াছে। অপরিচিত নগরীর পথে বিপথে চিত্রক অনায়াস চরণে ঘুরিয়া বেড়াইতে লাগিল। হাতে কোনো কাজ নাই, উদর পরিপূর্ণ, সুতরাং মনও নিরুদ্বেগ। যে ব্যক্তি রাজপুরুষের ঘোড়া চুরি করিয়াছিল তাহাকে মাত্র 3 জন দেখিয়াছে। তাহারা চিত্রককে এই জনাকীর্ণ পুরীতে দেখিতে পাইবে সে সম্ভাবনা কম। দেখিতে পাইলেও তাহার নূতন বেশে চিনিতে পারিবে না। অতএব নগর পরিদর্শনে বাধা নাই। নগর পরিভ্রমণ করিয়া চিত্রক দেখিল, উজ্জয়িনী বা পাটলিপুত্রের ন্যায় বৃহদায়তন না হইলেও কপোতকূট বেশ পরিচ্ছন্ন ও সুদৃশ্য নগর। সে তাহার যাযাবর যোদ্ধৃ জীবনে বহু স্থানীয় মহাস্থানীয় দেখিয়াছে, কিন্তু এই ক্ষুদ্র অসমতল পাষাণ নগরটি তাহার বড় ভালো লাগিল। সে ঈষৎ ক্ষুব্ধ হইয়া ভাবিল, এখানে দীর্ঘকাল থাকা চলিবে না, বেশি দিন থাকিলেই ধরা পড়িবার ভয়। এদিকে 3 জন তো আছেই, তাহা ছাড়া শশীশেখর যে বন হইতে বাহির হইয়া আসিবে না তাহারই বা নিশ্চয়তা কি? ক্রমে রাত্রি হইল। আকাশে চন্দ্র ও নিম্নে বহু দ্বীপের জ্যোতি উদ্ভাসিত হইয়া উঠিল। রাজভবনে শীর্ষে দীপাবলি মণিমুকুটের ন্যায় শোভা পাইতে লাগিল।
ঘুরিতে ঘুরিতে চিত্রক একটি উদ্যানের সন্নিকটে উপস্থিত হইয়া দেখিল কয়েকজন ভদ্র নাগরিক দাঁড়াইয়া গল্প করিতেছে। সে একজনকে জিজ্ঞাসা করিল, মহাশয়, ওটা কি? নাগরিক বলিল, ওটা রাজপুরী। সপ্রশংস নেত্রে রাজপুরী নিরীক্ষণ করিয়া চিত্রক বলিল, অপূর্ব প্রাসাদ। মগধের রাজপুরীও এমন সুরক্ষিত নয়। রাজা ওই পুরীতে থাকেন? নাগরিক বলিল, থাকেন বটে, কিন্তু বর্তমানে তিনি রাজপুরীতে নাই। তাই তো ঐরূপ অঘটন সম্ভব হইয়াছে। অঘটন? শুনেন নাই? রাজকুমারীর অশ্ব চুরি করিয়া এক গর্ভদাস তস্কর পলায়ন করিয়াছে। রাজকুমারীর অশ্ব? প্রশ্নটা অনবধানে চিত্রকের মুখ হইতে বাহির হইয়া আসিল। হ্যাঁ, কুমারী মৃগয়ায় গিয়াছিলেন, জলসত্রে এই ব্যাপার ঘটিয়াছে। আপনি কি বিদেশী? বলিয়া নাগরিক সম্ভ্রমপূর্ণ দৃষ্টিতে চিত্রকের মূল্যবান বেশভূষার পানে চাহিল। হ্যাঁ, আমি মগধের অধিবাসী, কর্মসূত্রে আসিয়াছি। চিত্রক আর সেখানে দাঁড়াইল না। আকস্মিক সংবাদে বুদ্ধিভ্রষ্ট হইবে চিত্রকের প্রকৃতি সেরূপ নয়, কিন্তু এই সংবাদ পরিগ্রহ করিবার পর প্রায় প্রহরকাল সে বিক্ষিপ্ত চিত্তে ইতস্তত বিচরণ করিয়া বেড়াইল। সংবাদটা নগরে রাষ্ট্র হইয়া পড়িয়াছে সন্দেহ নাই। কে জানিত যে ওই অশ্বারোহীটা রাজকন্যা? রাজকন্যা পুরুষ বেশে ঘোড়ায় চড়িয়া মৃগয়া করিয়া বেড়ায়? আশ্চর্য বটে। চিত্রক রাজকন্যার মুখাবয়ব স্মরণ করিবার চেষ্টা করিল, কিন্তু বিশেষ কিছু উদ্ধার করিতে পারিল না। তাহাকে দেখিয়া গর্বিত ও কিশোর বয়স্ক মনে হইয়াছিল, এইটুকুই শুধু স্মরণ হইল। রমণীর সম্পত্তি সে অপহরণ করিয়াছে মনে হইতেই চিত্রক লজ্জা অনুভব করিল। সে ভাগ্যান্বেষী যোদ্ধা, পরদ্রব্য সম্বন্ধে তাহার মনে তিলমাত্র কুণ্ঠা নাই। সে জানে এই বসুন্ধরা এবং ইহার যাবতীয় লোভনীয় বস্তু বীরভোগ্য। তবু রমণী সম্বন্ধে তাহার মনে একটু দুর্বলতা ছিল। জীবনে সে কখনো নারীর নিকট হইতে কোনো দ্রব্য কাড়িয়া লয় নাই। স্বেচ্ছায় তাহারা যাহা দিয়াছে তাহাই হাসি মুখে গ্রহণ করিয়াছে, তদতিরিক্ত নয়। হয়তো ওই পুরুষবেশীর রূপ ও ঐশ্বর্য তাহার মনে ঈর্ষার সঞ্চার করিয়াছিল। হয়তো প্রপাপালিকার সহিত যুবকের ঘনিষ্ঠতা তাহার পৌরুষকে আঘাত করিয়াছিল। সুগোপার সহিত নিজের ব্যবহার স্মরণ করিয়াও তাহার মন সবিস্ময় ক্ষোভে ভরিয়া উঠিল। অবশ্য তাহার আচরণে অনেকখানি কৌতুক মিশ্রিত ছিল। তথাপি কৌতুক কখন নিজ সীমা অতিক্রম করিয়া নিগ্রহে রূপান্তরিত হইয়াছিল তাহা সে বুঝিতে পারে নাই। বুভুক্ষিত শ্রান্তিভগ্ন দেহে আশাহত অবস্থায় মানুষ যে কর্ম করে, পরিপূর্ণ উদরে সুস্থ দেহে সে নিজেই তাহার কারণ খুঁজিয়া পায় না। আকাশের পানে চাহিয়া চিত্রক হাসিল। জীবনকে সে বহুরূপে বহু অবস্থায় দেখিয়াছে, তাই পশ্চাত্তাপ ও অনুশোচনাকে সে নিরর্থক বলিয়া জানে। নিয়তির গতি অনুশোচনার দ্বারা লেশমাত্র ব্যতিক্রান্ত হয় না, অদৃষ্টই নিয়ন্তা। চিত্রকের মনে হইল ভাগ্যদেবী তাহার চারিপাশে সূক্ষ্ম ভবিতব্যতার জাল বুনিতে আরম্ভ করিয়াছেন। এই জালে ক্ষুদ্র মিনের মতো আবদ্ধ হইয়া সে কোন অদৃষ্ট তটে উৎক্ষিপ্ত হইবে কে জানে। চন্দ্রের দিকে দৃষ্টি পড়িতে তাহার চেতনা ফিরিয়া আসিল। মধ্য গগনে চন্দ্র, রাত্রি গভীর হইতেছে। সচকিতে সে চারিদিকে চাহিল, দেখিল বৌদ্ধ চৈত্যের নিকটস্থ উচ্চভূমির উপর সে একাকী দাঁড়াইয়া আছে। এখানে পথ গৃহ বিরল, লোক চলাচল কম। দূরে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল একটি স্থান আলোকমালায় ঝলমল করিতেছে। বহু নাগরিকের মিলিত স্বরগুঞ্জন তাহার কর্ণে আসিল। চিত্রক কিছুকাল যাবৎ ঈষৎ তৃষ্ণা অনুভব করিতেছিল। ওই আলোকদীপ্ত পথের দিকে চাহিয়া তাহার তৃষ্ণা আরো বাড়িয়া গেল। নগরে অবশ্য মদিরাগৃহ আছে, এ কথাটা এতক্ষণ তাহার মনে হয় নাই। রাত্রির জন্য একটা আশ্রয়ও খুঁজিয়া লইতে হইবে। সে আলোকলিপ্সু পতঙ্গের মতো দ্রুত সেই দিকে চলিল। রজনীর আনন্দধারা তখন অন্তঃস্রোতা হইয়া আসিয়াছে। পুষ্প বিপণিতে পুষ্পসম্ভার প্রায় শূন্য, পসারিণীদের চক্ষে আলস্য। রাজপথে নাগরিকদের গতায়াত ও ব্যস্ত আগ্রহ মন্দীভূত হইতে আরম্ভ করিয়াছে।
নবীনা রাত্রির নবযৌবন সুলভ প্রগল্ভতা প্রগাঢ় যৌবনার রসঘন নিবিড় মাধুর্যে পরিণত হইয়াছে। পুষ্পাশব গন্ধে আকৃষ্ট মধুমক্ষিকা যেমন কেবলমাত্র ঘ্রাণ শক্তির দ্বারা পরিচালিত হইয়া প্রচ্ছন্ন ফুলকলিকার সন্নিধানে উপস্থিত হয়, চিত্রকও তেমনি পিপাসা প্রণোদিত হইয়া একটি মদিরাগৃহের দ্বারে উপনীত হইল। মদিরাগৃহের ভিতরে উচ্চ চত্বরের উপর বসিয়া মুণ্ডিত শীর্ষ সৌণ্ডিক স্তূপীকৃত রজত মুদ্রা গণনা করিতেছিল। চিত্রক প্রবেশ করিয়া তাহার সম্মুখে একটি স্বর্ণ দিনার অবহেলা ভরে ফেলিয়া দিল, বলিল, পানীয় দাও। চমকিত সৌণ্ডিক যুক্ত করে সম্ভাষণ করিল, আসুন মহাভাগ, কোন পানীয় দিয়া মহোদয়ের তৃপ্তি সাধন করিব? আসব, সুরা, বারুণী, মদিরা, যে পানীয় ইচ্ছা আদেশ করুন। তোমার শ্রেষ্ঠ মদিরা আনয়ন কর। যথা আজ্ঞা। মধুশ্রী। সৌণ্ডিক কিঙ্করীকে ডাক দিল। নূপুর কাঞ্চি বাজাইয়া একটি তন্দ্রালসা কিঙ্করী আসিয়া দাঁড়াইল। সৌণ্ডিক বলিল, আর্যকে সুঘট্টিত কক্ষে বসাও, শ্রেষ্ঠ মদিরা দিয়া তাহার সেবা করো। কিঙ্করী চিত্রককে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে লইয়া গিয়া বসাইল। কক্ষটি সুচারুরূপে সজ্জিত। কুট্টিমের উপর শুভ্র আস্তরণ, তদুপরি স্থূল উপাধান তাম্বুল কলঙ্ক প্রভৃতি রহিয়াছে। চারিকোণে পিত্তলের দীপদণ্ডে বর্তিকা জ্বলিতেছে। ধূপশলা হইতে চন্দনগন্ধি সূক্ষ্ম ধূম ক্ষীণ রেখায় উত্থিত হইতেছে। প্রাচীর গাত্রে সমুদ্র মন্থনের চিত্র। সুধা ভাণ্ড লইয়া সুরাসুরের মধ্যে ঘোর দ্বন্দ্ব বাঁধিয়া গিয়াছে। চিত্রক উপবিষ্ট হইলে কিঙ্করী নিঃশব্দ ক্ষিপ্রতার সহিত মদিরাভৃঙ্গার চষক ও সুচিত্রিত স্থলিতে মৎস্যাণ্ড আনিয়া তাহার সম্মুখে রাখিল। তারপর আদেশ প্রত্যাশায় কৃতাঞ্জলি পুটে দ্বার পার্শ্বে দাঁড়াইল। চিত্রক এক চষক মদিরা ঢালিয়া এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিল। তারপর তৃপ্তির সহিত সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সেবিকে, তুমি যাও, আমার আর কিছু প্রয়োজন নাই। মধুশ্রী সাবধানে কবাট ভেজাইয়া দিয়া প্রস্থান করিল। একাকী বসিয়া চিত্রক সাধু মৎস্যাণ্ড সহযোগে আরও কয়েক পাত্র মদিরা পান করিল। ক্রমে তাহার চক্ষু ঢুলু ঢুলু হইয়া আসিল। মস্তিষ্কের মধ্যে স্বপ্নসুন্দরীর মঞ্জির বাজিতে লাগিল। সে উপাধানের উপর আলস্য ভরে অঙ্গ প্রসারিত করিয়া দিল। মদিরাজনিত মৃদু বিহ্বলতার মধ্যে চিন্তার ধারা আবছায়া হইয়া যায়। একটা অহেতুক স্ফূর্তি আলস্যের সহিত মিলিয়া মনকে হিন্দোলার মতো দোল দিতে থাকে। চিত্রকের অবস্থা তখন সেই রূপ। সে নিজের অঙ্গুলিতে অঙ্গুরীয়ের উপর দৃষ্টিপাত করিল। তারপর অঙ্গুরীয় চোখের কাছে আনিয়া ভালো করিয়া নিরীক্ষণ করিল। তখন বনের মধ্যে শশীশেখরের সহিত আলাপের কথা তাহার নূতন করিয়া মনে পড়িয়া গেল। নিজ মনে মৃদু মৃদু হাসিতে হাসিতে সে উঠিয়া বসিল। কোটি হইতে থলিটি বাহির করিয়া তাহার মুখোদ্ঘাটন পূর্বক একটি একটি সামগ্রী বাহির করিয়া দেখিতে লাগিল। স্বর্ণপ্রসূ থলির সমস্ত বৈভব এখনও পরীক্ষা করিয়া দেখা হয় নাই। তিলক চন্দন দেখিয়া তাহার মুখের হাস্য প্রসার লাভ করিল। কঙ্কতিকাটি তুলিয়া ধরিয়া সে উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। এলাচ লবঙ্গ মুখে দিয়া সকৌতুকে চিবাইল। সবশেষে যৌতুমুদ্রা লাঞ্ছিত কুণ্ডলাকৃতি লিপি খুলিয়া গম্ভীর মুখে পাঠ করিতে আরম্ভ করিল। মগধের লিপি বিটঙ্করাজের নিকট প্রেরিত হইয়াছে। পাঠ করিতে করিতে চিত্রক তাহাতে নিমগ্ন হইয়া গেল। এই সময় দ্বার ঈষৎ উন্মুক্ত করিয়া কে একজন ঘরের মধ্যে উঁকি মারিল। কাজল পরা একটি চোখ ও মুখের কিয়দংশ দেখা গেল মাত্র। চিত্রককে দেখিয়া কাজল পরা চোখ ক্রমশ বিস্ফারিত হইল। তারপর ধীরে ধীরে কবাট আবার বন্ধ হইয়া গেল। চিত্রক পত্র পাঠে নিবিষ্ট ছিল, কিছু দেখিল না। দেখিলেও বোধ করি চিনিতে পারিত না। বলা বাহুল্য, যে উঁকি মারিয়াছিল সে সুগোপা। পতি অন্বেষণে কয়েকটি মদিরাগৃহে ঘুরিয়া শেষে সে এখানে আসিয়া উপস্থিত হইয়াছিল। তাহাকে দেখিয়াই সৌণ্ডিক হাসি মুখে বলিয়াছিল, প্রপাপালিকে, তোমার মানুষটি তো আজ এখানে নাই। সুগোপা বলিয়াছিল, তোমার কথায় বিশ্বাস নাই, আমি খুঁজিয়া দেখিব।
ভালো, তাই দেখো। তখন এ ঘর ও ঘর খুঁজিতে খুঁজিতে একটি ঘরে উঁকি মারিয়া সহসা তাহার চক্ষু ঝলসিয়া গিয়াছিল। বেশভূষা অন্য প্রকার, কিন্তু সেই দুর্বৃত্ত অশ্বচোরই বটে। কিছুক্ষণ সুগোপা দ্বারের বাহিরে দাঁড়াইয়া রহিল, তারপর পা টিপিয়া সৌণ্ডিকের নিকট ফিরিয়া গেল। চুপি চুপি বলিল, মণ্ডুক, নগরপালকে সংবাদ দাও। বিস্মিত মণ্ডুক বলিল, সে কি হইয়াছে? চোর, যে চোর আজ কুমারী রট্টার অশ্ব চুরি করিয়াছিল, সে ওই প্রকোষ্ঠে বসিয়া মদ্যপান করিতেছে। মণ্ডুকের মুখে ভয়ের ছায়া পড়িল। দুষ্কৃতকারীকে মদিরাগৃহে আশ্রয় দিলে সৌণ্ডিককে কঠিন রাজদণ্ড ভোগ করিতে হয়। সে বলিল, সর্বনাশ, আমি তো কিছু জানি না। তাই বলিতেছি, যদি নিজের প্রাণ বাঁচাইতে চাও, শীঘ্র নগরপালকে ডাকিয়া আনো। নগরপালকে এত রাত্রে কোথা পাইব? তিনি নিশ্চয় গৃহদ্বার রুদ্ধ করিয়া নিদ্রা যাইতেছেন। তাহার কাঁচা ঘুম ভাঙাইয়া কি নিজের পায়ে দড়ি দিব? সুগোপা চিন্তা করিল। তবে এক কাজ করো, 2 জন জামিক নগরের রক্ষী ডাকিয়া আনো। তাহারা আজ রাত্রে চোরকে বাঁধিয়া রাখুক, কাল প্রাতে মহাপ্রতিহারের হস্তে সমর্পণ করিবে। সে কথা ভালো বলিয়া ব্যস্ত সমস্ত মণ্ডুক বাহির হইয়া গেল। অধিক দূর যাইতে হইল না। রাত্রিকালে জামিক রক্ষীরা পথে পথে বিচরণ করিয়া নগর পাহারা দিয়া থাকে। একটা তাম্বুল বিপণীর সম্মুখে দাঁড়াইয়া 2 জন জামিক রক্ষী বোধ করি রাত্রিতে পাথেয় সংগ্রহ করিতেছিল। মণ্ডুকের কথায় উত্তেজিত হইয়া তাহার সঙ্গে চলিল। সুগোপা অল্প কথায় ব্যাপার বুঝাইয়া দিল। তখন 4 জনের চিত্রকের প্রকোষ্ঠের দ্বার খুলিয়া ভিতরে প্রবেশ করিল। চিত্রক তখন লিপি পাঠ শেষ করিয়া থলি কোমরে বাঁধিয়াছে, ভৃঙ্গার হইতে শেষ মদিরাটুকু ঢালিয়া পান করিতেছে। অস্ত্রধারী 2 জন পুরুষকে সম্মুখে দেখিয়া সে বলিল, কি চাও? সুগোপা পিছন হইতে বলিল, তোমাকে চাই। চিত্রক তরিতে উঠিয়া দাঁড়াইল, কিন্তু তরবারি বাহির করিবার পূর্বেই রক্ষীরা তাহার ঘাড়ে লাফাইয়া পড়িয়া তাহাকে পাড়িয়া ফেলিল। সুগোপা তখন সম্মুখে আসিয়া বলিল, অশ্বচোর, আমাকে চিনিতে পারো? চক্ষু সংকুচিত করিয়া চিত্রক তাহার পানে চাহিল। অদৃষ্টের জাল গুটাইয়া আসিতেছে। সে অধরোষ্ঠ চাপিয়া বলিল, প্রপাপালিকা। সুগোপা রক্ষীদের দিকে ফিরিয়া বলিল, ইহাকে সাবধানে পাহারা দিও, অতি ধূর্ত চোর, সুবিধা পাইলেই পালাইবে। একজন রক্ষী বলিল, সাবধানে কোথায় রাখিব? রাত্রে কারাগার তো বন্ধ আছে। হঠাৎ সুগোপার মনে পড়িয়া গেল। উদ্বেলিত হাসি চাপিয়া সে বলিল, রাজপুরীর তরুণ প্রহরীর কাছে লইয়া যাও, আমার নাম করিয়া বলিও, সে সমস্ত রাত্রি চোরকে পাহারা দিবে। সুগোপাকে নগরের সকলেই চিনিত। প্রপাপালিকা হইলে কি হয়, রাজকুমারীর সখী। রক্ষীরা দ্বিরুক্তি না করিয়া চোরকে বাঁধিয়া রাজপুরীর দিকে লইয়া চলিল। ভাগ্যক্রমে চিত্রকের থলিটি রক্ষীরা কাড়িয়া লইল না। তাহারা সাধু চরিত্র বলিয়াই হোক, অথবা যে চোর রাজকন্যার ঘোড়া চুরি করিয়াছে তাহার উপর বাটপাড়ি করিলে গোলযোগ হইতে পারে, এই জন্যেই হোক, চিত্রকের থলিতে তাহারা হস্তক্ষেপ করিল না। ষষ্ঠ পরিচ্ছেদ। বন্দিনী। তরুণ প্রতিহারের নাসিকায় বিলক্ষণ আঘাত লাগিয়াছিল। সুগোপার প্রতি রসে ভরা প্রীতির ভাব আর তাহার ছিল না। তদুপরি 2টা বিকশিত দন্ত জামিক রক্ষী যখন একটা চোরকে তাহার স্কন্ধে চাপাইয়া দিয়া চলিয়া গেল, তখন শুধু সুগোপা নয়, সমস্ত নারী জাতির উপর তাহার মন বিরক্ত হইয়া উঠিল। দেবদুহিতার সখী না হইয়া অন্য কোনো লোক হইলে কখনোই সে চোরকে সারা রাত্রি আগুলিয়া থাকিবার ভার লইত না। শান্তির সময়, দেশে কোনো প্রকার উপদ্রব নাই, এ সময়ে রাজপুরীর তোরণ পাহারা দিতে হইলে সমস্ত রাত্রি জাগিয়া থাকিবার প্রয়োজন হয় না, দ্বারে ঠেস দিয়া চক্ষু মুদিত করিলেই প্রভাত হইয়া যায়। কিন্তু এখন এই অশ্বচোরটাকে লইয়া সে চক্ষু মুদিবে কি প্রকারে? চোর যদি পালায় তবে আর রক্ষা নাই। এখন চতুপ্রহর রাত্রি জাগিয়া এই বন্ধ্যাপুত্র চোরকে পাহারা দিতে হইবে। অত্যন্ত অসন্তুষ্ট হইয়া প্রতিহার বলিল, বাপু অশ্বচোর, তোমার সাজসজ্জা দেখিয়া তোমাকে শিষ্ট ব্যক্তি বলিয়া মনে হইতেছে। তুমি এমন কুকর্ম করিতে গেলে কেন? রাজকুমারীর ঘোড়া
চুরি করিলে কি জন্য? চোর উত্তর না দিয়া নির্বিকার মুখে আকাশের পানে চাহিয়া রহিল। প্রতিহার পুনরায় বলিল, আর যদি করিলেই ধরা পড়িলে কেন? ধরা যদি পড়িলে কল্ল প্রাতে পড়িলে কি দোষ হইত? চোর এবারও কোনো উত্তর করিল না। তুমি তো কল্ল প্রাতে নির্ঘাত শুলে চড়িবে, তবে আজ রাত্রে আমাকে কষ্ট দিয়া কি লাভ হইল? প্রতিহারের বিরক্তি ক্রমশ হতাশায় পর্যবসিত হইতেছিল। এমন সময় তাহার পাশে একটি কৃষ্ণ ছায়া পড়িল। চমকিয়া প্রতিহার দেখিল পুরভূমির জীবন্ত প্রেত গুহ নিঃশব্দে তাহার পাশে আসিয়া দাঁড়াইয়াছে। এ আখ্যায়িকায় গুহের স্থান অতি অল্পই, তবু তাহার একটু পরিচয় আবশ্যক। সে হুন অভিযানের সময় আসিয়াছিল। রাজপুরীর যুদ্ধে তাহার মস্তকে গুরুতর আঘাত লাগে। কপালের বাম ভাগে একটা গভীর ক্ষতচিহ্ন এখনও তাহার সাক্ষ্য দিতেছে। ফলে গুহের স্মৃতি ও বাকশক্তি চিরতরে লুপ্ত হইয়া যায়। তদবধি সে রাজপুরীর প্রাকার বেষ্টনীর মধ্যে আছে, কেহ তাহাকে কিছু বলে না। দিবাভাগে সে কোথায় থাকে কেহ দেখিতে পায় না। রাত্রে পুরভূমির উপর শীর্ণ খর্ব ছায়ার মতো ঘুরিয়া বেড়ায়। রাত্রির প্রহরীরা কদাচিৎ তাহাকে দেখিতে পায়। সে তরুণ স্তম্ভের পাশে বসিয়া আপন মনে হাসিতেছে, অথবা অতৃপ্ত প্রেত জনির মতো অন্ধকার প্রাকারের উপর সঞ্চরণ করিয়া বেড়াইতেছে। প্রহরীরা সাগ্রহে তাহার সহিত কথা বলিবার চেষ্টা করে, কিন্তু গুহ নীরব থাকে। তাহার লুপ্ত স্মৃতির মধ্যে কোন বিচিত্র রহস্য লুক্কায়িত আছে কেহ অনুমান করিতে পারে না। গুহ আসিয়া কয়েকবার সন্তর্পণে চিত্রককে প্রদক্ষিণ করিল। মুখের কাছে মুখ লইয়া গিয়া যেন আঘ্রাণ গ্রহণ করিল। পশ্চাতে গিয়া কি যেন দেখিল, তারপরে নিঃশব্দে হাসিতে হাসিতে প্রতিহারকে অঙ্গুলি সংকেতে ডাকিল। চিত্রকের হস্তদ্বয় পশ্চাতের রজ্জু দ্বারা বদ্ধ ছিল। প্রতিহার গিয়া দেখিল কোন অজ্ঞাত উপায়ে রজ্জুবন্ধন ঢিলা হইয়া গিয়াছে, টানিলেই হাত বাহির হইয়া আসিবে। প্রতিহার ক্রুদ্ধ হইয়া বলিল, আরে শ্রীগালপুত্র চোর, তুই আমাকে ফাঁকি দিয়া পালাইতে চাস? সে দৃঢ়ভাবে রজ্জু বাঁধিতে প্রবৃত্ত হইল। গুহের গলার মধ্যে অব্যক্ত হাসির মতো একটা শব্দ হইল। প্রতিহার তাহার দিকে ফিরিয়া বলিল, গুহ, বড় রক্ষা করিয়াছ। এ চোর পালাইলে আমাকেই শুলে যাইতে হইত। এখন এই গর্ভকোষ্মাণ্ডটাকে বাঁধিয়া সারা রাত্রি বসিয়া থাকি? আর বিশ্বাস নাই। একটা কূট কক্ষও যদি থাকিত, এই নষ্টবুদ্ধি তস্করটাকে তাহার মধ্যে বন্ধ করিয়া নিশ্চিন্ত হইতে পারিতাম। গুহের চোখে যেন একটা ছায়া পড়িল। সে দাঁড়াইয়া নিজ অঙ্গুষ্ঠ দংশন করিতে লাগিল। প্রতিহারের মনে বহু অশান্তি সঞ্চিত হইয়া উঠিয়াছিল। সে গুহকে লক্ষ্য করিয়া বলিতে আরম্ভ করিল, গুহ, তোমাকে বলিতেছি, স্ত্রী জাতিকে কদাপি বিশ্বাস করিতে নাই। তাহাদের মতো অবিশ্বাসিনী, ক্লেশদায়িনী, দুষ্ট প্রকৃতি। উপযুক্ত বেগবান বিশেষণের অভাবে প্রতিহার থামিয়া গেল। হয়তো নারী জাতির সম্বন্ধে প্রতিহারের উক্তিতে কিছু সত্য ছিল। গুহের চক্ষুদ্বয় সহসা অর্থপূর্ণ উত্তেজনায় বিস্ফারিত হইয়া উঠিল। সে সবেগে মস্তক আন্দোলন করিয়া প্রতিহারকে তাহার অনুসরণ করিবার সংকেত করিয়া অগ্রসর হইয়া চলিল। দুই তরুণ স্তম্ভে দুইটি প্রতিহার কক্ষ আছে, পূর্বে বলা হইয়াছে। এইরূপ প্রাকারের সর্বত্র সমব্যবধানে স্তম্ভগৃহ ছিল। এগুলির প্রবেশদ্বারে কবাট নাই, তাই প্রাকাররক্ষীদের বিশ্রামের উপযোগী হইলেও বন্দীকে বন্ধ করিয়া রাখিবার সুবিধা নাই। ইহাদের মধ্যে তোরণের দুই পাশের কক্ষ দুইটি সর্বদা ব্যবহৃত হইত, অন্যগুলি প্রয়োজনের অভাবে শূন্য পড়িয়া থাকিত। বহুকাল পড়িয়া থাকার ফলে সেগুলি আবর্জনায় পূর্ণ হইয়া উঠিয়াছিল, প্রবেশপথে কণ্টক গুল্ম জন্মিয়াছিল। গুহ এইরূপ একটি অব্যবহৃত কক্ষের মুখ পর্যন্ত গিয়া আবার হাতছানি দিয়া প্রতিহারকে ডাকিল। প্রতিহারের কৌতূহল হইল, কিন্তু চোরকে একাকী ফেলিয়া যাইতে পারে না। সে ক্ষণেক চিন্তা করিয়া চিত্রকের হস্তরজ্জু ধরিয়া টানিতে টানিতে লইয়া চলিল।
স্তম্ভগৃহের মুখে উপস্থিত হইয়া প্রতিহার দেখিল গুহ চকমকি ঠুকিয়া একটি ক্ষুদ্র প্রদীপ জ্বালিয়াছে। চকমকি প্রদীপ কোথা হইতে পাইল সেই জানে, হয়তো পূর্ব হইতে সংগ্রহ করিয়া রাখিয়াছিল। প্রতিহার বুঝিল এই পরিত্যক্ত কক্ষটিতে গুহের যাতায়াত আছে। দীর্ঘ অব্যবহারে ঘরটি অপরিচ্ছন্ন, কোণে ঊর্ণনাভের জাল। একটা চর্মচটিকা আলোকের আবির্ভাবে ত্রস্ত হইয়া মাথার উপর চক্রাকারে উড়িতে লাগিল। প্রদীপ ধরিয়া গুহ কক্ষ প্রাচীরের কাছে গেল। অমসৃণ পাথরের দেয়াল, পাথরের উপর পাথরে যেখানে জোড় লাগিয়াছে সেখানে কমঠপৃষ্ঠের ন্যায় চিহ্ন। গুহ প্রদীপ তুলিয়া ধরিয়া দেখিতে লাগিল, তারপর একটি স্থান অঙ্গুলির দ্বারা টিপিয়া ধরিল। ধীরে ধীরে দেয়াল হইতে চতুষ্কোণ একটা অংশ সরিয়া গেল। মহাবিস্ময়ে প্রতিহার দেখিল একটি সুড়ঙ্গ পথ। ক্ষীণ আলোকে সুড়ঙ্গের বেশি দূর দেখা গেল না, কিন্তু সুড়ঙ্গ যে প্রাকারের ভিতর দিয়া বল্মিক বিবরের ন্যায় বহুদূর পর্যন্ত চলিয়া গিয়াছে তাহাতে সন্দেহ নাই। হুনেরা পুরী দখল করিয়াছিল বটে, কিন্তু এই গুপ্ত সুড়ঙ্গের কথা জানিতে পারে নাই। মিটিমিটি হাসিতে হাসিতে গুহ রন্ধ্র মধ্যে প্রবেশ করিয়া প্রতিহারকে অনুসরণ করিতে ইঙ্গিত করিল। সুড়ঙ্গ অপরিসর নয়, দুইজন লোক পাশাপাশি চলিতে পারে। প্রতিহার চিত্রককে লইয়া ভিতরে প্রবেশ করিল। প্রায় 30 হস্ত যাইবার পর সম্মুখে গহ্বরের ন্যায় অন্ধকার একটা স্থান দেখা গেল। কয়েক ধাপ সোপান এই অন্ধকূপের মধ্যে নামিয়া গিয়াছে, আর কিছু দেখা যায় না। উত্তেজিত প্রতিহার বলিল, এ তো দেখিতেছি একটা কূটকক্ষ। আশ্চর্য, কেহই ইহার সন্ধান জানিত না। গুহ, তুমি কি প্রকারে জানিলে? গুহ ললাটের ক্ষত চিহ্নটার উপর হাত বুলাইয়া যেন স্মরণ করিবার চেষ্টা করিল, কিন্তু স্মৃতির দ্বার খুলিল না। প্রতিহার বলিল, ভালোই হইল, আজ রাত্রে চোরটা এইখানেই থাক, কাল প্রাতে আবার বাহির করিয়া লইয়া যাইব। কে ভাবিয়াছিল প্রাকারের ভিতরটা ফাঁপা, তাহার ভিতর সুড়ঙ্গ আছে, কূটকক্ষ আছে। যা হোক গুহ, এ কথা তুমি জানো আর আমি জানিলাম, আর কেহ জানিতে না পারে। প্রতিহারের মস্তকে নানা প্রকার কল্পনা খেলা করিতেছিল। কে বলিতে পারে, ভূগর্ভস্থ গুপ্তকক্ষে হয়তো পূর্ববর্তী রাজাদের কত রত্ন ঐশ্বর্য লুক্কায়িত আছে। চোরটা জানিতে পারিল বটে, কিন্তু কালও শুলে যাইবে, সুতরাং এক প্রকার নিশ্চিন্ত। মনে মনে এই কথা ভাবিয়া প্রতিহার চিত্রককে সেই অন্ধকার গহ্বরের মধ্যে ঠেলিয়া দিল। তারপর কবাটে অর্গল লাগাইয়া গুহের সহিত বাহিরে ফিরিয়া আসিল। মুক্ত আকাশের তলে আসিয়া সুদীর্ঘ নিঃশ্বাস গ্রহণপূর্বক প্রতিহার গুহের দিকে ফিরিয়া দেখিল, অশরীরী ছায়ার ন্যায় গুহ কখন নিঃশব্দে অন্তর্হিত হইয়া গিয়াছে। কূটকক্ষের দ্বার বাহির হইতে বন্ধ হইয়া গেলে চিত্রক দেখিল রন্ধ্রহীন অন্ধকারের মধ্যে সে দাঁড়াইয়া আছে। কিন্তু কূটকক্ষের বায়ু সম্পূর্ণ নিশ্চল ও বদ্ধ নহে, কোনো অদৃশ্য পথে বায়ু চলাচল হইতেছে। শ্বাসরোধ হইয়া মরিবার ভয় নাই। চিত্রকের হস্তদ্বয় রজ্জুর দ্বারা পশ্চাতে আবদ্ধ ছিল। প্রতিহার খুব দৃঢ় করিয়া বাঁধিয়াছিল। কিছুক্ষণ চেষ্টা করিবার পর সে বন্ধনের ভিতর হইতে হাত বাহির করিয়া লইল। সৈনিকের বিচিত্র জীবনে এই কৌশলটি সে আয়ত্ত করিয়াছিল। তারপর অন্ধকারে অতি ধীরে সে সোপান অবতরণ করিতে লাগিল। 5-6টি ধাপ নামিবার পর পদদ্বারা অনুভব করিয়া বুঝিল সোপান শেষ হইয়া চত্বর আরম্ভ হইয়াছে। এই চত্বর কতখানি বিস্তৃত তাহা জানিবার কৌতূহল চিত্রকের ছিল না। কূটকক্ষ হইতে পলায়নের পথ থাকা সম্ভব নয়, থাকিলেও এই অন্ধকারে তাহা আবিষ্কার করা অসাধ্য। চিত্রক শেষ সোপানের উপর বসিয়া ভাবিতে আরম্ভ করিল। তাহার মনে হইল সে জীবনের শেষ সোপানে আসিয়া উপনীত হইয়াছে। তাহার হাসি আসিল। নিয়তির জালে সে ধরা পড়িয়াছে। কিন্তু আশ্চর্য,
তাহার অকিঞ্চিৎকর জীবনকে সমাপ্তির উপকূলে পৌঁছাইয়া দিবার জন্য নিয়তির এত উদ্যোগ আয়োজন, এত ষড়যন্ত্র। সে যোদ্ধা, মৃত্যুর সহিত তাহার পরিচয় ঘনিষ্ঠ। তবে আজ মৃত্যু সিধা পথে তীরের মুখে বা অসির ফলায় না আসিয়া এমন কুটিল পথে আসিল কেন? জ্ঞানের উন্মেষ হইতে নিজের জীবনের কাহিনী তাহার মনে পড়িল। মৃত্যু বহুবার তাহার সম্মুখে আসিয়াছে, আবার হাসিয়া অবজ্ঞাভরে ফিরিয়া গিয়াছে, কিন্তু এত আড়ম্বর করিয়া তো কখনো আসে নাই। শৈশবের কথা তাহার ভালো করিয়া মনে পড়ে না। যখন তাহার অনুমান 5 বৎসর বয়স, তখন কোন এক নগরে একটা বিকলাঙ্গ লোকের সহিত সে বাস করিত। লোকটা বোধহয় অর্ধ উন্মাদ ছিল, কখনো তাহাকে প্রহার করিত, কখনো বা আদর করিত। তাহার একটা শানিত ছুরি ছিল, সেই ছুরি দিয়া সে চিত্রকের দেহ কাটিয়া ক্ষতবিক্ষত করিয়া দিত, আবার জঙ্গল হইতে লতা পাতা আনিয়া সযত্নে বাঁধিয়া সেই ক্ষত আরোগ্য করিত। একদিন হঠাৎ পাগলটা কোথায় চলিয়া গেল, আর ফিরিয়া আসিল না। অতঃপর কিছুদিনের ঘটনা চিত্রকের মনে নাই। কি করিয়া, কোথায়, কাহার আশ্রয়ে কৈশোরের সীমান্তে উপনীত হইল, তাহা তাহার স্মৃতি হইতে মুছিয়া গিয়াছে। যৌবনের প্রারম্ভে সে এক যাযাবর বণিক সম্প্রদায়ের সহিত ঘুরিয়া বেড়াইত, তাহাদের সংসর্গে কিছু কিছু লিখিতে ও পড়িতে শিখিয়াছিল। স্বার্থবাহ বণিকেরা উষ্ট্রপৃষ্ঠে পণ্য লইয়া দেশ দেশান্তরে বিচরণ করিয়া বেড়াইত, এক নগর হইতে অন্য নগরে যাইত। চিত্রক তাহাদের সঙ্গে থাকিয়া বহু সমৃদ্ধ নগর দেখিয়াছিল। পুরুষপুর, মথুরা, বারাণসী, পাটলিপুত্র, তাম্রলিপ্ত, উজ্জয়িনী, কাঞ্চি, উত্তরাপথ ও দক্ষিণাপথের বিচিত্র শোভাশালিনী নানা নগরীর সহিত চিত্রকের সাক্ষাৎ পরিচয় ঘটিয়াছিল। বণিক সম্প্রদায় ধর্মে জৈন ছিল, তাহারা আমিষ আহার করিত না। অথচ মৎস্য মাংসের প্রতি চিত্রকের একটা প্রকৃতিগত আকর্ষণ ছিল, সে সুযোগ পাইলেই লুকাইয়া পশু মাংস আহার করিত। একদিন সে ধরা পড়িয়া গেল। বণিক সম্প্রদায় তাহাকে বিদায় করিয়া দিল। চিত্রকের দেশ নাই, আত্মীয় নাই, জগতে সে সম্পূর্ণ একাকী। এই সময় হইতে তাহার যোদ্ধৃ জীবনের আরম্ভ। তাহার দেহ স্বভাবতই বলিষ্ঠ, সে সহজে অস্ত্রচালনা করিতে শিখিল। জগতে যাহার কেহ নাই, সে আত্মনির্ভর হইতে শেখে। চিত্রক বুদ্ধি ও বাহুবল সম্বল করিয়া জীবন যুদ্ধে ঝাঁপাইয়া পড়িল। আর্যাবর্তে তখন সর্বত্রই যুদ্ধবিগ্রহ চলিতেছে। চিত্রক যখন যে পক্ষে পাইল যুদ্ধ করিল, কোন রাষ্ট্রের প্রতি তাহার মমত্ব নাই। যেখানে অর্থ লাভের সম্ভাবনা দেখিল, সেইখানে গিয়া উপস্থিত হইল। এক পক্ষের পরাজয়ে যুদ্ধ থামিয়া গেলে আবার নূতন যুদ্ধের অন্বেষণে ঘুরিয়া বেড়াইতে লাগিল। এইভাবে তাহার জীবনের শেষ 10 বর্ষ কাটিয়াছে। সৌবীর দেশে একটা অন্তঃকলহজাত ক্ষুদ্র যুদ্ধ মিটিয়া গেলে সে আবার ভাগ্য অন্বেষণে বাহির হইয়াছিল। সৌবীর যুদ্ধে সে বিশেষ লাভবান হইতে পারে নাই, উপরন্তু তাহার অশ্বটি মরিয়াছিল। সেখান হইতে লক্ষ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে সে গান্ধার অঞ্চলে সমর সম্ভাবনার জনশ্রুতি শুনিয়া সেই পথে যাত্রা করিয়াছিল। গান্ধারের পথ কিন্তু সরল নয়। গিরিসংকট কুটিল অজ্ঞাত দেশের পাকচক্রে পথ হারাইয়া অবশেষে নিঃস্ব অবস্থায় সে বিটঙ্ক রাজ্যে উপস্থিত হইয়াছিল। তারপর সুগোপার জলসত্র হইতে আজিকার এই ঘটনাবহুল দিবসটি বিষর পিল গতিতে অগ্রসর হইয়া শেষে এই অন্ধকার কূটকক্ষে পরিসমাপ্তি লাভ করিয়াছে। মুদিত চক্ষে চিত্রক নিজ জীবন কথা চিন্তা করিতেছিল। চিন্তার সূত্র মাঝে মাঝে ছিন্ন হইয়া যাইতেছিল, আবার যুক্ত হইয়া আপন পথে চলিতেছিল। ক্লান্ত দেহ যতই নিদ্রার অতলে ডুবিয়া যাইতে চাহিতেছিল, আজিকার বহু ঘটনাবিদ্ধ মন ততই সচেতন থাকিবার চেষ্টা করিতেছিল। নিদ্রা ও জাগরণের মধ্যে এই রূপ দ্বন্দ্ব চলিতেছিল। এমন সময় চিত্রকের চেতনা সম্পূর্ণ জাগ্রত হইয়া উঠিল। তাহার মনে হইল কে যেন অতি লঘু করস্পর্শে তাহার মুখে হাত বুলাইয়া দিল।
নিশ্ছিদ্র অন্ধকারে সে কাহাকেও দেখিতে পাইল না। প্রথমে মনে হইল হয়তো চর্মচটিকার পাখার স্পর্শ, ইহারা সূচিভেদ্য অন্ধকারে নিঃশব্দে উড়িয়া বেড়ায়, স্পর্শেন্দ্রিয়ের দ্বারা বাধাবন্ধ অনুভব করিয়া গতি পরিবর্তন করিতে পারে, হয়তো চর্মচটিকাই হইবে। কিন্তু যদি চর্মচটিকা না হয়, যদি জীবন্ত কোনো প্রাণীই না হয়? চিত্রকের মেরু যষ্টির ভিতর দিয়া একটা শিহরণ বহিয়া গেল। সে অন্ধকারে চক্ষু বিস্ফারিত করিয়া সতর্কভাবে বসিয়া রহিল। আবার তাহার মুখের উপর লঘু করাঙ্গুলির স্পর্শ হইল, যেন কেহ অঙ্গুলির দ্বারা তাহার মুখাবয়ব অনুধাবন করিবার চেষ্টা করিতেছে। তাহার গণ্ডে তীক্ষ্ণ নখের আঁচড় লাগিল। চিত্রক প্রস্তুত ছিল। সে ক্ষিপ্র হস্ত সঞ্চালনে অদৃশ্য স্পর্শকারীকে ধরিবার চেষ্টা করিল, কিন্তু কিছুই ধরিতে পারিল না। যে স্পর্শ করিয়াছিল সে সরিয়া গিয়াছে। চিত্রক তখন উচ্চকণ্ঠে বলিয়া উঠিল, কে কে তুমি? কয়েক মুহূর্ত পরে তাহার সম্মুখের অন্ধকারে গভীর নিঃশ্বাস পতনের শব্দ হইল। চিত্রকের সর্বাঙ্গের রোম কণ্টকিত হইয়া উঠিল। সে কম্পিত স্বরে বলিল, কে তুমি? যদি মানুষ হও, উত্তর দাও। কিছুক্ষণ নীরব। তারপর অদূরে অস্ফুট শব্দ হইতে লাগিল। চিত্রক উৎকর্ণ হইয়া শুনিল, মানুষের কণ্ঠস্বরই বটে, কিন্তু শব্দগুলির কোনো অর্থ হয় না। যেন স্বপ্নের ঘোরে কেহ অস্পষ্ট অর্থহীন আকুতি প্রকাশ করিবার চেষ্টা করিতেছে। মনুষ্য বুঝিয়া চিত্রক আবার স্বস্থ হইল। সে বলিল, শব্দ শুনিয়া মনে হইতেছে তুমি মানুষ। স্পষ্ট করিয়া বলো, কে তুমি? দীর্ঘকাল আর কোনো শব্দ নাই। চিত্রকের মনে হইল সে বুঝি কল্পনায় শব্দ শুনিয়াছিল, সমস্তই এই কুহকময় অন্ধকারের ছলনা। তাহার স্নায়ু পেশি আবার শক্ত হইতে লাগিল। এ কি রূপ মায়া, অলৌকিক মায়া? আমি বন্দিনী, বন্দিনী। না, মানুষের কণ্ঠস্বর, ছলনা নয়। কথাগুলি অতি দ্বিধাভরে কথিত হইলেও স্পষ্ট। বক্তা যেন আরো নিকটে আসিয়াছে। চিত্রক বলিল, বন্দিনী, তুমি নারী? হ্যাঁ। নিশ্চিন্ত হইলাম। ভাবিয়াছিলাম তুমি প্রেতযোনি। তুমি কে? চিত্রক হাসিল, আমিও বন্দী। তুমি কতদিন বন্দী আছো? কতদিন জানি না। এখানে দিন রাত্রি নাই, মাস বর্ষ নাই। কণ্ঠস্বর মিলাইয়া গেল। চিত্রক বলিল, তুমি আমার কাছে এসো। ভয় নাই, আমি তোমার অনিষ্ট করিব না। কিছুক্ষণ পরে প্রশ্ন হইল, তুমি কি হুন? না, আমি আর্য। তখন অদৃশ্য রমণী কাছে আসিয়া চিত্রকের জানুর উপর হাত রাখিল। চিত্রক তাহার হস্ত স্পর্শ করিয়া দেখিল, কঙ্কাল সার হস্ত, শীর্ণ অঙ্গুলির প্রান্তে দীর্ঘ নখ। তাহার জানুর উপর হস্তটি থর থর করিয়া কাঁপিতেছে। চিত্রক বলিল, উপবিষ্ট হও। আমাকে ভয় করিও না, আমিও তোমারই মতো অসহায়। মনে হয় দীর্ঘকাল বন্দিনী আছো। তুমি অন্ধকারে দেখিতে পাও? অল্প। তোমার বয়স কত? এতক্ষণে রমণী যেন অনেকটা সাহস পাইয়াছে। সে সোপানের উপর উপবেশন করিল। যখন কথা কহিল, তখন তাহার কথা আরও স্পষ্ট ও সুসংলগ্ন শুনাইল, যেন সে দীর্ঘকাল কথা না বলিয়া কথা বলিতে ভুলিয়া গিয়াছিল, আবার ক্রমশ সুসংগত বাকশক্তি ফিরিয়া পাইতেছে। রমণী বলিল, আমার বয়স কত জানি না। যখন বন্দিনী হই তখন 20 বছর বয়স ছিল। কে তোমাকে বন্দিনী করিয়াছিল? হুন। হুন? কোন হুন? রমণী থামিয়া থামিয়া বলিতে লাগিল, একটা কদাকার খর্বকায় হুন। রাজপুরী হুনেরা আক্রমণ করিয়াছিল। আমি ছিলাম রাজপুত্রের ধাত্রী। আমি রাজপুত্রকে স্তন্যদান করিতেছিলাম। এমন সময় হুনেরা রাজ অবরোধে প্রবেশ করিল।
তাহারা রাজপুত্রকে আমার কোল হইতে কাড়িয়া লইয়া তরোয়ালের উপর লোফালোফি করিতে লাগিল। একটা কদাকার হুন আমাকে হাত ধরিয়া টানিয়া লইয়া আসিল। সর্বনাশ! এ যে 25 বছর আগের কথা। তুমি 25 বছর বন্দিনী আছো? 25 বছর? তা জানি না। কদাকার হুনটা আমাকে টানিতে টানিতে স্তম্ভগৃহে লইয়া আসিল। নির্জন স্তম্ভগৃহে আমি তাহার হাত ছাড়াইবার অনেক চেষ্টা করিলাম, কিন্তু স্তম্ভগৃহের দেয়ালে একটা গুপ্ত দ্বার ছিল, কেমন করিয়া খুলিয়া গিয়াছিল। হুনটা আমাকে এই অন্ধকারে ঠেলিয়া দিয়া গুপ্ত দ্বার বন্ধ করিয়া দিল। তারপর আর জানি না। সেই অবধি এই রন্ধ্রের মধ্যে আছি। রন্ধ্র বহুদূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাহির হইবার পথ নাই। সেই হুনটা মাঝে মাঝে খাদ্য ফেলিয়া দিয়া যায়, তাহাই খাই। হুনটা আমাকে অন্ধকারে দেখিতে পায় না, তাই ধরিবার চেষ্টা করে না। চিত্রক পূর্বে মঙের কাহিনীর কিছু অংশ শুনিয়াছিল। এখন রমণীর বৃত্তান্ত শুনিতে শুনিতে 25 বৎসর পূর্বের হুন উৎপাতের চিত্র যেন অস্পষ্টভাবে দেখিতে পাইল। রমণীর জন্য তাহার অন্তরে সমবেদনার উদয় হইল। সে অন্ধকারে তাহার হস্তে হস্ত রাখিয়া বলিল, হতভাগিনী, তোমার স্বজন কি কেহ ছিল? রমণী সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিল। স্বামী ছিল, একটি কন্যা ছিল। হয়তো তাহারা বাঁচিয়া আছে। কাল প্রাতে আমি বাহির হইব। যদি প্রাণে বাঁচি তোমার উদ্ধারের চেষ্টা করিব। তোমার নাম কি? পৃথা। ভালো, পৃথা। আমি এবার একটু নিদ্রা দিব। রাত্রি বোধহয় প্রভাত হইতে চলিল। কাল প্রাতে সম্ভবত শুলেই চড়িতে হইবে, কিন্তু একটা উপায় চিন্তা করিয়াছি, হয়তো রক্ষা পাইতেও পারি। তুমি কে তাহা তো বলিলে না। আমি চোর। তুমি কি রাত্রে ঘুমাও না? কখন ঘুমাই, কখন জাগিয়া থাকি বুঝিতে পারি না। তুমি ঘুমাও, আমি জাগিয়া থাকিব। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org